যদি তারা জানতো। শিশির বেশ কিছুক্ষণ কেশে চোখ বড় বড় করে কুয়াশার দিকে হতভম্ব হয়ে তাকালো। কুয়াশা যে এমন ধারার কথা বলতে পারে তা তার ধারণা ছিল না। অবশ্য সে ভুলে কেন যায় এটা গোবর ঠাসা, এর দ্বারা সব সম্ভব। কুয়াশা হেসেই চলল। শিশির তা দেখে কুয়াশার মাথায় একটা চাটি মারল, বলল, এতটা ফাজিল কবে থেকে হলি তুই? হয়নি, আগে থেকেই ছিলাম, তুমি বুঝতে লেট করে ফেলেছো। আচ্ছা তাই না? হ্যাঁ। বলেই ঠোঁট টিপে হাসলো। শিশির এবার নিজেও একটু দুষ্টুমি করা শুরু করলো। হাতের পিঠা রেখে কুয়াশার কোমরের উপরিভাগে পেট বরাবর দুই হাতে দুই পাশে সাবধানে ধরে উঁচু করে নিজের কোলের উপর বসিয়ে নিল। হেলান দিয়ে বসা অবস্থাতেই আছে সে। কুয়াশা চমকে তড়িঘড়ি করে বলল, আরে কি করছো, কেউ এসে যাবে। আসবে না, দরজা ভেরানো। আর সকলে জানে আমরা স্বামী স্ত্রী এক ঘরে আছি, আসলেও নক করে আসবে। কুয়াশা কিছু বলল না। সে পিঠায় কামড় দিল। শিশির তা দেখে কুয়াশার পিঠাটা কেড়ে নিল, বলল, হ্যাঁ এবার বল, কি ইচ্ছের কথা যেন বললি? আমার ঠোঁট কামড়ে খেয়ে নিতে ইচ্ছে করে। কুয়াশা শিশিরের বলার ধরন দেখে লজ্জা পেয়ে গেল, কারণ শিশিরের বলাটা কেমন আবেদনময় লাগলো। শিশির তাকিয়ে থেকে এবার কুয়াশার অর্ধ খাওয়া পিঠাটা নিজের মুখের সামনে ধরে বলল, ওকে নাও স্টার্ট দিস। পিঠা থেকে শুরু কর। ইচ্ছে এখনো জমিয়ে রাখতে নেই, ইচ্ছে করলেই তার সুযোগ পেলেই পূরণ করে ফেলতে হয়। আমি নিজেই সেই সুযোগ করে দিলাম। আফটার অল আমার হাজব্যান্ড। বউদের সকল ইচ্ছে পূরণ করার স্বামীদের গুরু দায়িত্ব এবং কর্তব্য। সো কাম ফাস্ট। বলা শেষ করে সাথে সাথে পিঠার টুকরোটা মুখে ভরে ঠোঁট দ্বারা চেপে ধরল। কুয়াশা শুনে হতভম্ব হয়ে গেল। মানে ছেলে সত্যি সত্যি ভেবে নিয়েছে, সে তো জাস্ট ফান করলো। কে জানতো বুনো ওল তার ইচ্ছের উপর মাত দেবে। হায় রে, নিজের বেকুবি কথায় নিজেই ফেসে গেল। সে বলল, আরে আমি তো জাস্ট মজা করেছি, ছোট আবার কামড়ে খাওয়া যায় নাকি? পিঠা মুখে রেখে আধো আধো ভাবে উত্তর করলো শিশির। কেন যাবে না? সেদিন না কামড় দিলে। কি নির্লজ্জ মার্কা কথাবার্তা বলো, দাও পিঠা দাও। বলেই হাত দিয়ে পিঠা নিতে গেলে সে মুখ সরিয়ে নিল, বলল, তোর ইচ্ছে পূরণ না করে আমি ছাড়ছি না। তাও স্টার্টেড। কুয়াশার এবার নিজের গালে নিজেরই চাপ্পড় দিতে ইচ্ছে করছে। কেন যে এমন একটা কথা এই নির্লজ্জ মার্কা বুনোওলের কাছে পেশ করতে গেল। এখন বুঝো ছেলা কেমন লাগে। শিক্ষা হয়ে গেছে, জীবনেও বলবে না। নাক কান মলে উঠল সে। শিশির কুয়াশাকে তাকিয়ে থাকতে দেখে আবার ইশারা করলো। কুয়াশা বলল, এমন খেতে পারবো না আমি। ইউ হ্যাভ টু। পুরো অধিকারমূলক কথা তার। কুয়াশা উপায় না পেয়ে মাথা এগিয়ে ঝুঁকে শিশিরের ঠোঁট দিয়ে ধরে রাখা পাকানে এক কামড় দিল। শিওরে উঠল শরীর। অনুভূতিরা প্রজাপতির ন্যায় উঠছে। শিশির মিটমিট করে হাসছে। এই গোবর ঠাসাকে আজ শিক্ষা দিয়েই ছাড়বে। পাকনামি বের করবে আজ। দুজন দুজনের দিকে প্রগাঢ় দৃষ্টিতে অবলোকন করছে। কুয়াশা মুখের টুকু চিবিয়ে খেয়ে আবার পুনরায় কামড় দিল পিঠায়। শিশির ঝাঁজ নিয়ে বলল, পিঁপড়ার মতো খাচ্ছিস কেন? জোরে খা। কুয়াশা কয়েক কামড় খেয়ে এবার শেষ কামড় আছে, কারণ পিঠা ফুরিয়ে গেছে। তাকে থেমে যেতে দেখে শিশির বলল, হ্যাঁ করে কি দেখছিস? এইটুকু আমি খাইয়ে দেব? কুয়াশা তড়িঘড়ি করে দুই পাশে বার কয়েক মাথা ঝাঁকিয়ে উত্তর করল। না না, আমি খাচ্ছি। শিশিরের ভেতরে দম ফাটা হাসি আসছে। জব্দ যা করতে পারছে না ভেবেই আনন্দ লাগছে তার। কুয়াশা শেষ কামড়টা নিতে গিয়ে একদম ঠোঁটের কাছে গিয়ে থামলো। একবার শিশিরের ঠোঁটের দিকে তাকালো তো একবার চোখের দিকে। নিঃশ্বাসে নিঃশ্বাস বাড়ি খাচ্ছে। শিশির হাসছে। কুয়াশা শিশিরের ঠোঁটের সাথে ঠোঁট দিয়ে পিঠার টুকরাটা কেড়ে নিল নিজের মুখের মাঝে, কিন্তু মুখ না উঠিয়ে জোরে সোরে একটা কামড় দিল শিশিরের ঠোঁটে। আজ কামড়টা উপরিভাগে দিল না। কামড় দিয়ে ভেবেছিল মুখ তুলে নেবে, কিন্তু তার চালাকিতে মাত দেবার জন্যে তো স্বয়ং বুনো ওল আছে। সে কি কম যায়? এরা কেউ কারো থেকে কম না। তাই কুয়াশা যখনই কামড় দিয়ে উঠতে আসতে নিল, ঠিক তখনই শিশির কুয়াশার মাথার পেছনে খপ করে ধরে ফেলল। এরপর কুয়াশার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে একটা গভীর গাঢ় চুমু খেলো। খেয়ে তৎক্ষণাৎ একটা জোরে সোরে কামড় বসিয়ে দিল। কামড়টা সে দিল একদম পারফেক্ট জায়গায়, যেটা ঠোঁটের ভেতরের অংশ, যা বাহির থেকে বোঝা যাবে না। কুয়াশা গুঙিয়ে উঠল। কেটে গেল বোধহয়। ছেড়ে দিল কুয়াশাকে। মুখ উঠিয়ে দুই ঠোঁট দ্বারা তেল মুছতে মুছতে মিটমিট করে হাসলো। এরপর নিজের দুই হাত থেকে ধুলো ঝাড়ার মতো করে হাত ঝাড়তে ঝাড়তে বলল, আইসে আমার সাথে পাঙ্গা নিতে। কুয়াশা নিজের মুখের মধ্যকার পাকানটুকু চিবিয়ে খেতে খেতে বলল, ওরে আমার বাহাদুর রে। দেখিয়েই তো দিলাম আমার বাহাদুরি। হাহ। বলে মুখ ঝামটিয়ে কুয়াশা গাল ফুলিয়ে বসে থাকলো। শিশির হাসলো তা দেখে। কুয়াশাকে টেনে বুকের উপর ফেললো, বলল, ডাবল মিস্টেটের টেস্ট কেমন পেলি পিঠায়? তা শুনে শিশিরের দিকে তাকিয়ে বলল। কি নির্লজ্জ মার্কা লোক গো তুমি। শিশির এবার জোরে জোরে হেসে দিল। কুয়াশা শিশিরের ডান পাশে বুকে মাথা রেখে বাম মুখ করে দুই হাতে শিশিরকে জাপটে জড়িয়ে ধরে রাখলো আর মিটমিট করে সেও হাসতে লাগলো।
দুপুর 1টা। খাওয়া দাওয়া করে প্রায় রেডি হয়ে গেছে সকলে। সেদিনের গাড়ি দুটোকে তুষার কল করে আবার আনিয়েছে সকালের দিকে। এদিকে মিহির ঈশাকে নিয়ে পুকুর পাড়ে এসেছে। ঈশা কিছুটা বিরক্ত। এখন সকলে চলে যাবে, এই সময় এমন টেনে আনার মানে আছে? যা বলার ফোনেও তো বলা যেত। বলল, সকালে বের হয়ে গেছে, খুঁজবে আমাকে। যা বলার জলদি বলো। এই ধানি লঙ্কা, তোর এত দেমাগ কেন রে? অনুভূতি বুঝিস না? আজ এতদিন ধরে বলে যাচ্ছি, পাত্তাই দিচ্ছিস না। সমস্যা কি তোর? তুমি জানো না আমাদের এজ ডিফারেন্স মাত্র 1 ইয়ার। এত কম এজ ডিফারেন্সের সম্পর্কের ভবিষ্যৎ কি হবে? তোমার সেটেল হতে হতে আমার অন্য ঘরে সংসার করার বয়স হয়ে যাবে। মানুষ সেম ইয়ারে রিলেশন করে না। করে, কিন্তু সেই সব আমার কাছে ভিত্তিহীন লাগে। বিয়ে করে বউ খাওয়াতে পারে না, আর পারলেও বাপের টাকায়, নয়তো সেটেল হয়ে বিয়ে করতে করতে বয়স হয়ে যায়। তোমার কি মনে হয় আমার বাবা এতদিন বিয়ে না দিয়ে আমাকে রেখে দেবে? বুবুকে রাখার কারণ ফুফুর জন্য, আমাকে এতদিন রাখবে না বলেছে। একটা সুযোগ তো দিতে পারিস নাকি? আমার জন্য একটু স্যাক্রিফাইস করতে পারবি না রে ধানি লঙ্কা? এমনভাবে বলল মিহির। ঈশার মায়া হলো অনেক। তাছাড়া এতদিনের কথা বলতে বলতে এসব তো একটা অনুভূতিও কাজ করে, কিন্তু সেটাকে দমিয়ে রেখেছে ঈশা। সে আবারও বলল, তোর বিয়ে দিতে চাইলে বলবি তুই অনার্স কমপ্লিট করে বিয়ে করতে চাস। ততদিন আমি একটা কিছু করে ফেলতে পারবো ইনশাল্লাহ। বিএসসিটা করি, বিএস দেবার চেষ্টা করব। ততদিন একটু অপেক্ষা করে নে না। প্রয়োজনে 2-1 বছর পর বাড়িতে জানিয়ে দেবো আমি। তোদের বাড়িতেও তো কথা বলবো। শুধু শশীর বিয়েটা হয়ে গেলেই সব করতে পারবো। বোন পার না করে কিছুই বলতে পারবো না বাড়িতে। একটা সুযোগ দে ধানি লঙ্কা। ঈশা গভীর নজরে চেয়ে রইল মিহিরের দিকে। মিহির আবারও বলল, সত্যি তোকে ভালোবাসি ফেলেছি রে। আগে অনেক মেয়ের সাথে কথা বলতাম, এখন সেটাও বলি না। বিলিভ মি। ঈশা এবার মিহিরের কাছে এগিয়ে গেল। এরপর মেকি রাগ নিয়ে মিহিরের টি শার্টের কলারের সামনে বাম হাতে মুঠো পাকিয়ে ধরে চোখে চোখ রেখে ডান হাতের তর্জনী তুলে শাসানি ভঙ্গিতে বলল, এরপর থেকে আর কারোর সাথে কথা বললে খুন করে রেখে যাব বলে দিলাম। বলা শেষ করে মিহিরের পাতলা চিকন শরীরটা ধাক্কা দিল। মিহির হাসলো। ঈশা বলেই হাঁটা ধরল। মিহির হাসতে হাসতে বলল, এই ধানি লঙ্কা, ভালোবাসি রে। ঈশা শুনে না শোনার মতো করে নিঃশব্দে হাসতে হাসতে চলে গেল। সকলে বাড়ি থেকে বের হয়ে গেছে। কুয়াশা আস্তে আস্তে বৃষ্টিদের সাথে এগিয়ে গেল। নিহার শশীর সাথে কথা বলছে। সকলে এই নিয়ে কিছু বলেনি। বিদায় বেলায় একটু কথা বলেনি। তারা এখনো বাড়ির মধ্যে। শিশির গাড়ির কাছে এসে তুষারকে বলল, ভাইয়া 1 ঘন্টার বেশি রাস্তা কুয়াশা বসে থাকতে পারবে এতক্ষণ? বুঝছি না, এছাড়া কোনো উপায়ও নেই। একটু কষ্ট করে হলে যেতে হবে। শিশির আর কিছু বলল না। সকলে সকলের থেকে বিদায় নিল। আজমিরা আম্বিয়া জিনিয়াকে জড়িয়ে ধরে বিদায় নিলেন। জাকির মালিক তারা হানিফ সাহেবের কাছ থেকে হাসি মুখে বিদায় নিলেন। সৌরভ, সিমি, মিহিরের থেকে সকলে বিদায় নিল। এরই মাঝে শশী কান্না মুখ করে নিহারের সাথে বেরিয়ে এলো। শশী আসতে আম্বিয়া, আজমিরা, জাকিয়া, কুয়াশারা সকলে জড়িয়ে ধরে ধরে সান্ত্বনা দিল। এও বলল খুব জলদি নিয়ে যাবে তাদের কাছে। শশী এবার আর নিজেকে দমালো না, কেঁদে দিল ঝরঝর করে বৃষ্টিদের জড়িয়ে ধরে। বৃষ্টিরা মুচকি এসে সান্ত্বনা দিল। নিহারের মন ভার, সে কিছু বলল না। এরপর সকলে একে একে গাড়িতে উঠে বসলো। নিহার শশীর দিকে তাকিয়ে মলিন মুখে মুচকি হাসির রেখা টেনে গাড়িতে উঠে পড়ল। আর দাঁড়িয়ে থাকা যাবে না। অনুভূতিটা বিষাদময় হয়ে উঠেছে। অন্তর জ্বলে যাচ্ছে। ভালোবাসার প্রিয় মানুষের থেকে দূরে থাকা যে কতটা কঠিন, যারা থাকে তারাই একমাত্র এর জ্বালা বুঝে। শিশিরাজ কুয়াশার পাশে বসলো। বৃষ্টি শ্বশুরদের গাড়িতে উঠলো। আজ আর ঠাসাঠাসি করে বসতে ইচ্ছে করলো না। সকলে উঠতেই গাড়ি স্টার্ট দিয়ে দিল। সকলে গাড়ির ভেতর থেকে বিদায় নিল আরও একবার। এই যাত্রাটা সকলের জন্য কষ্টের মনে হচ্ছে। 2 দিন থেকে অনেক স্মৃতি তৈরি হয়ে গেছে। রিজভি, মিহির সৌরজকে আরও একবার বলল। তারপর চলে গেল গাড়ি তার গন্তব্যে আপন গতিতে। রেখে গেল গাড়ির মধ্যে থাকা এক একটা মানুষের এই গ্রামের প্রকৃতিতে নানান রকম ভালো লাগা, ছোট বড় অনুভূতি ও স্মৃতি। আবার সুযোগ হলে আল্লাহ চাইলে দেখা হবে অপূর্ব গ্রামটাকে। শশী টলমল চোখে চেয়ে রইল যতদূর দেখা গেল। নিহার গাড়ির ভেতর থেকে মুখ বের করে তাকিয়েছিল। গাড়ি অদৃশ্য হতেই শশী আর দাঁড়ালো না। তার ছোট্ট হৃদয়টা বড্ড পাগলামি করছে, কষ্ট হচ্ছে অনেক। ধরিত্রীতে সন্ধ্যা নেমে গেছে। চারিদিকে আজানের ধ্বনিতে মুখরিত। শিশির কুয়াশাকে নিয়ে কুষ্টিয়ার পপুলার ডায়াগনোসিস সেন্টারের লিফটের থেকে বেরিয়ে নেমে বাহিরে এলো। সাথে নিহার, তুষার, তুহিন আছে। বাকিরা বাড়িতে চলে গেছে। নিহার গিয়ে 2টো সিএনজি ডাকলো। একটাতে শিশির, কুয়াশা উঠলো শুধু, অন্যটাতে ওরা 3 ভাই। কুয়াশাকে নিয়ে তারা 3টার দিকে হসপিটালে আসে। এরপর ডক্টরকে দেখালে কোমর এক্স-রে সহ এমআরআই করতে দেয়। সেসব করে ডক্টরের সাথে কথা বলে সকল ফর্মালিটি পূরণ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। কুয়াশার মেরুদণ্ডের কোমরের হাড়ে আঘাত পেয়েছে।
সাথে মাংসপেশির উপরিভাগে আঘাতটা পাশে থাকা শানের সাথে আঘাত পায়। এর কারণে মাংস সহ হাড়ে আঘাত লাগে। এছাড়া উপর থেকে নিচে শক্ত মাটিতে পড়ার কারণে মেরুদণ্ডের কোমরের হাড়ে ভালো মতোই আঘাতটা লেগেছে। শুধু মাংসে লাগলে এতটা সমস্যা হতো না। যেহেতু মেরুদণ্ডের হাড়ে লেগেছে, এজন্য ব্যথাটা মারাত্মক রূপ নিয়েছে। হাঁটাসহ বসাতেও সমস্যা করছে। হাড়ের ব্যথা সব থেকে বেশি যন্ত্রণাদায়ক। কুয়াশাকে টোটালি 3 সপ্তাহ বেড রেস্টে থাকতে বলা হয়েছে। সেখানে 2 সপ্তাহ তো মাস্ট থাকতেই হবে। প্রয়োজন ছাড়া হাঁটাহাঁটি করা যাবে না। এছাড়া বাড়িতে প্রাথমিকভাবে চিকিৎসাও নিতে বলেছে, সেটা গরম পানি ঢালা বা গরম পানি সেক দেওয়া। উপরোক্ত কথাগুলোই সিএনজির মধ্যে শিশির কুয়াশাকে বলতে বলতে বাড়ি ফিরছে। কুয়াশা মুখ বুজে গিলছে। বসতে সমস্যা হচ্ছে বলে একপাশ করে শিশিরের বুকে হেলান দিয়ে আছে। শিশির বকবক করছে। একসময় কুয়াশা বলে উঠল। একটা ইন্টারেস্টিং কথা শুনবা? শিশির বেজায় বিরক্ত হলো। সে বলছে গুরুত্বপূর্ণ কথা, আর ফাজিল গোবর ঠাসাটা আছে ইন্টারেস্টিং কথা নিয়ে। এতক্ষণ সে যে বকবকগুলো করলো সেগুলো কি আদৌ শুনেছে? ধমকে বলল, এই তোকে যে আমি এতগুলো ইম্পর্টেন্ট কথা বলছিলাম, শুনেছিস একটাও? কুয়াশা চোখ মুখ কুচকে বলল, শুনেছি। রাখো তো ওসব, বাড়ি গিয়ে শুনবো আবার। শিশিরের মনটা চাইলো গোবর ঠাসাকে একটা ধাক্কা দিয়ে ফেলে দিতে। বিরক্ত নিয়ে চুপ করে রইল। কুয়াশা আবছা আলোয় শিশিরের মুখটা দেখার চেষ্টা করলো মাথা তুলে। গাড়ির ভেতর তারা দুজনই শুধু। সামনে ড্রাইভার। শিশির সামনে তাকিয়ে আছে। কুয়াশা বলল, হসপিটালে একটা নার্স কি বলছিল শুনবে? শিশির প্রত্যুত্তর করলো না, কিন্তু সামনে তাকিয়ে কুয়াশার বলতে চাওয়া কথাটা শোনার জন্য কান পেতে রাখলো। কুয়াশা বুঝে উঠে বলল, আমি বসেছিলাম, তোমরা কেউ ছিলে না তখন। একটা নার্স এসে বলল, আপা আপনি একা বসে আছেন, কেউ সাথে নেই? আমি বললাম হ্যাঁ আছে তো, আমার ভাইয়ারা আছে। মেয়েটা বলল, ও তো কোথায় গেছেন ওনারা? আমি উত্তরে বললাম ডক্টরের সাথে কথা বলছে। মেয়েটা খুব চালাক ছিল, বুঝেছো? মেয়েটা আমাদের দেখেছেও, বুঝেছেও আমি একা নই, তোমরা ছিলে। কিন্তু মেয়েটা মেবি ক্রাশ খেয়েছিল, তবে কার উপর সেটা বুঝিনি। তো মেয়েটা আমার সাথে কিছুক্ষণ খোশ গল্প করে সব ভাই কি করে না করে জিজ্ঞেস করতে লাগলো। এও জিজ্ঞেস করলো সকালে সিঙ্গেল কিনা। আমি তো তখনই বুঝে গেলাম ঘাপলা আছে মেয়েটার মনে। এরপর তোমরা বেরিয়ে অন্য সাইডে গেলে না, তখন সে আবার তাকিয়ে দেখে তোমার কথা বললো। আপা আপনি একটা মাত্র মেয়ে, সব ভাই কয়টা কি সুন্দর যত্ন নেই আপনার, আপনি খুব লাকি, ইত্যাদি ইত্যাদি সব। উত্তরে মাথা নাড়িয়ে হুম বললাম শুধু। ও মা, পরক্ষণে মেয়েটা তোমাকে দেখিয়ে বলে, আপা আপনার ওই ভাইটা কি সিঙ্গেল নাকি মিঙ্গেল? আমি তো শোনামাত্র চোখ ছোট ছোট করে তাকালাম। মেয়েটা বোধহয় ভয় পেয়েছিল। যাই হোক, আমি কি উত্তর দিয়েছি জানো? শিশির এতক্ষণ বেশ আগ্রহ নিয়ে শুনছিল কুয়াশার ইন্টারেস্টিং গল্পটা। প্রশ্ন পেয়ে বুকের দিকে কুয়াশার মুখের দিকে তাকিয়ে বলল, কি? কুয়াশার উত্তর পেয়ে বেশ খুশি হলো। বুঝলো শিশির আগ্রহ নিয়ে শুনেছে গল্পটা, তাই সেও আবারও বলা শুরু করলো। আমি বললাম সেটা জেনে কি করবেন? এটা বলে জানতে চাইলাম আর কি। তো আমি বললাম ছেলেটা খুব বাজে, বুঝলেন? আমাকে শুধু মারে আর প্রচুর ঝগড়াইটা, মাইয়াগো মতো ঝগড়া করে শুধু। জীবন আমার তেজপাতা করে দিল। এটার জন্য জীবন আমার ফাটা বাসে চিপকায় চিপকায় যাইবার মতো হয়ে গেছে। কিন্তু আফসোস আমার জীবনের প্রতি, ওই বুনুল ওটার থুকু ওই ছেলেটার সাথে আমাকে ধরে বেঁধে চিপকায় দেয়া হয়েছে, বিয়ে দেওয়া হয়েছে। ওই দিনটা আমার ভাই হলেও ওই ব্ল্যাক শার্ট পরা অতি সুদর্শন ছেলেটা না, ওটা আমার স্বামী। এখন বলেন সিঙ্গেল নাকি মিঙ্গেল? সব শুনে মেয়েটার মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। কিন্তু আমি বুঝলাম না মেয়েটা ফাটা বেলুনের মতো এমন চুপসে কেন গেল, আর তৎক্ষণাৎ উঠেই বা গেল কেন? কি সুন্দর কথা বলছিল, আমার তো বেশ ভালোই লাগছিল, একা একা বোর ফিল করছিলাম। আচ্ছা যাই হোক, সে এমন এক্সপ্রেশন কেন দিল গো, বলতে পারবা? শিশির এতক্ষণ ভ্রু মরু কুচকে কুয়াশার গল্প শুনছিল, কিন্তু শেষ কথাগুলো শুনে কুয়াশার দিকে কিছুক্ষণ ভ্রু কুচকে তাকিয়ে থেকে জোরে জোরে হেসে ফেলল। কিছুক্ষণ হেসে নিয়ে কুয়াশার দিকে তাকালো। কুয়াশাও মিটমিট করে হাসছে। সে বলল, তুই এত দুষ্টু কেন রে আল্লাহ দেবো? বলেই কুয়াশার ডান গালে আলতো কামড় বসিয়ে দিল। এরপর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কারণ তোর ব্ল্যাক শার্ট পরা অতি সুদর্শন স্বামীর উপর ক্রাশ খেয়েছে মেয়েটা, বুঝলি? তোর স্বামীর পাওয়ার কি দেখছিস? বলেই কুয়াশা সেই কানের লতিতে ছোট্ট কামড় দিল। আবারও বলল, তবে বেচারিকে এভাবে ছ্যাঁকা না দিলেও পারতি, অন্যভাবে বলতি ডোজটা গভীর হয়ে গেছে। ঠিক করেছি। আইসে আমার স্বামীর উপর নজর দিতে। মেজাজ তো আমার তখনই চড়ে গেছিল তোমার কথা জিজ্ঞেস করাতে। মনটা চাইছিল চোখ দুইটা তুইল্লা নিয়ে মার্বেল খেলি। কত বড় সাহস, আমার স্বামীর উপর ক্রাশ খেয়ে আবার আমার কাছেই আসে।
শিশির আবার হাসলো। তো বুঝে শুনে ডোজটা দিয়েছিস? হ্যাঁ, কি ভাবো আমায় আমি বোকা? না তো, তুই গোবর ঠাসা। কুয়াশা চোখ ছোট ছোট করে তাকালো। শিশিরের কাঁধ বরাবর বাহুর উপর দাঁত বসিয়ে দিয়ে কামড় দিল। জোরে আর দেয়নি, স্বাভাবিক মতোই দিল। শিশির হাসলো, বলল, তবে এতটাও ঠিক না। একটা মেয়ের ভালো লাগতেই পারে, এতে এত হিংসাত্মক হবার কিছু নেই। সে পছন্দ করলে কি তোর স্বামী করছে নাকি চলে যাচ্ছে? আর তোরও বলার ভুল প্রথমে ছিল, তুই ভাইয়ারা বলেছিলি, ফাজিল আমাকে ভাইয়া বানিয়ে দিয়েছিলি। কুয়াশা দাঁত বের করে হি হি করে হাসলো। ভাইয়াই তো তুমি, এখন না হয় ভাইয়া থেকে সাইয়া হইছো। শিশিরের দিকে তাকিয়ে বলল কথাটা। শিশির চোখ ছোট ছোট করে চেয়ে রইল। কুয়াশা এবার টুপ করে শিশিরের গালে চুমু খেলো। শিশির তার সামনে তাকিয়ে দেখলো ড্রাইভার দেখলো কিনা, কারণ সে কামড় দেবার সময় অন্ধকারে দিয়েছিল, কিন্তু এখন আলোকিত। শিশির কুয়াশার দিকে তাকিয়ে মেখি রাগ নিয়ে বলল, ফাজিল তো হচ্ছিস দিন দিন। চল আগে বাড়ি যেয়ে নেই, এরপর কত চুমু দিতে পারিস দেখবো। কুয়াশা পাত্তা দিল না, বুকের সাথে লেপ্টে রইল। কিছুক্ষণের মাঝে ওরা পৌঁছেও গেল। গাড়ি থেকে নেমে বাড়ির মধ্যে গেল। সকলে শিশিরদের অপেক্ষাতেই ছিল। ওরা আসতেই সকলে কুয়াশার অবস্থা জিজ্ঞাসা করলো। শিশির সবটা বলল। জাকিয়া শুনে বললেন, সিঁড়ি ভেঙে বারবার ওঠানামা করিস না, আজ উঠবি এরপর নামবি না, সব উপরেই করবি, মেনে চললে জলদি সেরে যাবে। কুয়াশা সম্মতি দিল, বলল, আর বসতে পারছি না আম্মু, ঘরে যাবো আমি। সকলে সম্মতি দিলে সে চলে গেল। সিঁড়ির কাছে যেতেই শিশির অতি সাবধানে কোলে তুলে নিল। কুয়াশা চিল্লিয়ে চোখ বড় বড় করে তাকালো। পিছনে দেখলো সব ওদের দিকেই চেয়ে আছে। কোলে করে নিয়ে যাবার বুদ্ধি জাকিয়া দিয়েছেন। এতগুলো সিঁড়ি ভেঙে উপরে গেলে ব্যথা বাড়বে বই কমবে না। শিশির গাছাড়া ভাব নিয়ে সিঁড়ি ভেঙে উঠছে। কুয়াশা বলল, এসব কি ধরনের ফাজলামো, ছি, বাড়ির লোক কি ভাবছে? লজ্জা মরে যেতে ইচ্ছে হচ্ছে আমার। তো মরে যা। কুয়াশা চোখ বড় বড় করে আবারও তাকালো। সে আবারও বলল, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, তোকে কোলে নেবার কথা তোর শাশুড়ি আমাকে বলছে, নয়তো তোর মতো গোবরঠা শালুর বস্তা নিয়ে এতগুলো সিঁড়ি বেয়ে ওঠার কোনো ইচ্ছা ছিল না আমার। কুয়াশা বেজায় রাখলো। কয়েকটা চড়থাপ্পড় কিল ঘুষিয়েও দিল। শিশির হেসে ঘরে গিয়ে বসিয়ে দিল, বলল, শুয়ে থাক, অকারণে বসে থাকিস না। কুয়াশা শুনে বোরখা খুলে বিছানার উপর রেখেই শুয়ে পড়ল। শিশির কুয়াশার বোরখা তুলে নিয়ে কর্নার আলনার উপর রেখে নিজেও চেঞ্জ করে ফ্রেশ হয়ে এলো। এসে বলল, ফ্রেশ হবি না? একটু পর যাচ্ছি, ব্যথা করছে বসে থাকতে থাকতে। শিশির কিছু বলল না, ঘর ছেড়ে চলে গেল। এদিকে নিহার এসে নিচে আর বেশিক্ষণ থাকলো না। তার ভেতরে ঝড় শুরু হয়ে গেছে। সেই ঝড় আগে থামাবে এরপর কথা। সে নিজের ঘরে জলদি গিয়ে চেঞ্জ টেঞ্জ না করে আগে শশীকে সরাসরি ভিডিও কল দিল। শশী বোধহয় নিহারের কলের অপেক্ষাতেই ছিল। কিছু সেকেন্ড না পেরোতেই রিসিভ হলো। সাথে সাথে নিহার তার ইচড়ে পাখা পাখির মুখটা দেখতে পেল, আর ভেতরের সব ঠান্ডা হয়ে গেল। এতক্ষণ প্রলয় হচ্ছিল তা নিমিষেই থেমে গেল। কিছুক্ষণ দেখলো শশীকে, চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। দেখে মুচকি হাসলো। কি পাগলি মেয়েটা ভাবা যায়। এই বয়সে একে তো প্রেম করেছে, তার উপর আবার এঙ্গেজও করেছে। এখন আবার বরের বাড়ি আসার জন্য নাকের পানি চোখের পানি এক করে ফেলেছে। ভেবেই আবার হাসলো। মেয়েটা বাচ্চা, কিন্তু আবেগগুলো খাঁটি। ভালোবাসা কতটা গভীর হলেই সদ্য 17 বছরের মেয়ে এমন করতে পারে। ভাবতেই প্রশান্তিতে অন্তর কায়াতে চেয়ে গেল। দুজনে দুজনকে আগে কিছুক্ষণ দেখে নিহার বলল, কেঁদেছো কেন এত? কষ্ট হচ্ছে আমার। নিহার কি বলবে বুঝলো না। তারও তো একই অবস্থা। সে এসব কথা রেখে বলল, খাওয়া দাওয়া করেছো? কারেন্ট নেই, আসলে খাবো। আপনি খেয়েছেন? না, মাত্রই বাড়িতে এলাম। তোমাদের এখান থেকে কুয়াশাকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম, একটু আগে আসলাম। না চেঞ্জ করেছি আর না ফ্রেশ হয়েছি। কথাটা বলে নিহার নিজেও একটু অপ্রস্তুত হলো। মেয়েটা এমনি কষ্ট পাচ্ছে, তার উপর এমন কথা বলাটা ঠিক হলো না। সেও কি শশীর মতো আবেগে বাচ্চা হয়ে গেল? কথার খেই হারিয়ে ফেলছে কেন? কি সব পাগলামো করছে? নিজেকে সামলে নিল, কিন্তু ওদিকে ফোনের ওপাশে যা হবার তা হয়েই গেল। শশী নিহারের কথাটা শোনা মাত্রই কিছুক্ষণ চেয়ে থেকে ঝরঝর করে কেঁদে দিল আবার। নিহারের এবার নিজের গালে নিজেরই থাপ্পড় দিতে ইচ্ছে করছে। একে তো একটা বাচ্চার প্রেমে পড়ে জীবন তার টানা টানা, তার উপর এখন আবেগে সে নিজেও হাবুডুবু খাচ্ছে। তড়িঘড়ি করে শশীকে থামাতে লাগলো। কিছুক্ষণ মিষ্টি মধুর বাণী দিয়ে যখন কাজ হলো না, তখন ধমক দিল। শশী ধমক খেয়ে থামলো। নিহার নরম স্বরে বলল, এই পাখি, কেঁদো না আর। আমরা এই দেখো একসাথে আছি। আর এমন আবেগী হয়ে যদি পড়াশোনায় ক্ষতি করো তো বিয়ে কিন্তু ক্যান্সেল করে দিব। সো পড়াশোনায় মন দাও। কারেন্ট আসলে খেয়ে দিয়ে পড়তে বসবা, ঠিক আছে? কুয়াশা বাবুকে কি বলেছে ডক্টর?
নিহার সবটা বলল। এরপর আরও কিছুক্ষণ কথা বলে নিজেদের মন শান্ত করে ফোন রাখলো। ফোন রেখে নিহার ঠাস করে শুয়ে পড়ল। চোখ বুঝলো। গত 2 দিন শশীর সাথে কাটানো মুহূর্তগুলো চোখের সামনে একে একে ভেসে উঠতে লাগলো। ভালোবাসা বড়ই অদ্ভুত জিনিস। তার রং যে কেমন কেউ বলতে পারবে না। এক একটা মানুষের কাছে ভালোবাসার রঙের বর্ণনা এক এক রকম। সেই রং কখনো হাসি, খুশি, আনন্দ, সুখ দেয়, তো কখনো ক্ষুব্ধ রূপ নেয়, আবার কখনো বিষাদময় হয়। বিষাদময় রংটা হয় কঠিন, গাঢ়, ভারী, যেটা হৃদয় ভেঙে টুকরো টুকরো করে দেয়। কিন্তু নিহার আর শশীর ভালোবাসার রং এখনো আনন্দের তারা পূর্ণতা পেতে চলেছে। তাদের ভালোবাসার একটা নাম হয়েছে। কথাটা